হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন ফিলোসফির জন লক থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এনেছি। আমি আগেই বলে রাখি যে আজকে আমি 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি এবং এটা জন লকের 1 নম্বর পার্ট, মানে জন লক যেটা পড়ানো হচ্ছে বা বোঝানো হচ্ছে তার 1ম নম্বর পার্ট। আর 2য় নম্বর পার্টটা নেক্সট ডেতে হবে। আর তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটির নাম হলো ইওর ফিলোসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তাদের জন্য যারা আর্থিক দিক থেকে একটু দুর্বল রয়েছে, কেবলমাত্র তাদের জন্য। আর আমি মনে করি যে আহ, এটা বেস্ট প্ল্যাটফর্ম অনেক পেইড ক্লাসগুলোর থেকে, কারণ এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে, এমসিকিউ সিরিজ রয়েছে, আর কমপ্লিট গাইডেন্স রয়েছে। এটাকে যদি ফলো করে কেউ চলে তাহলে নিঃসন্দেহে তার অনেকাংশে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আমি তো এটা একেবারে বলবো না যে আমি সম্পূর্ণটা একেবারে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছি এইটুকু সময়ের মধ্যে। সেটা কখনোই সম্ভব নয়, কারণ সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। আমি আমার আমার পক্ষ থেকে 100% দিচ্ছি, কিন্তু হ্যাঁ, যে শুনছে অর্থাৎ তুমি, তোমাকেও কিন্তু সেই রকম ভাবে পরিশ্রম করতে হবে। তাই পরিশ্রমই কিন্তু একমাত্র সাফল্যের চাবিকাঠি হতে পারে। পরিশ্রম না করলে হবে না। তাই উভয় তরফের কিন্তু পরিশ্রম ভীষণভাবে দরকার। আমি পরিশ্রম করছি, যেমন এইগুলোকে বানিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, ঠিক তেমনি তোমাদেরকেও পরিশ্রম করতে হবে সেটাকে ভালো করে আয়ত্ত করার, এবং বই বা টেক্সট বই সেটাকে ভালো করে পড়ার। আর অনেকেই পিডিএফ এর ভরসায় থাকে, যে পিডিএফ এ যেটা রয়েছে সেটাই বোধহয় একমাত্র ঠিকঠাক রয়েছে। অনেকে পিডিএফ চায়ও, যে পিডিএফ দিন কিংবা পিডিএফ দাও। আমি তো পিডিএফ বেচি না, সুতরাং পিডিএফ আমি দেবও না, কখনো সম্ভবও নয়। তো তোমাদের কাছে যেটা বক্তব্য হচ্ছে, আহ, এই এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে দেখে তোমাদের খাতায় লেখো। এটা কিন্তু আমি অনেকদিন ধরেই বলে আসছি যে তোমাদের খাতায় লেখো, কারণ খাতায় লিখলে মাথায় থাকবে। আর আমি এতদিনে অনেক প্রশ্ন দিয়েছি, খেয়াল করে দেখো, আমি এতদিনে অনেক প্রশ্ন দিয়েছি। আহ, সে 10টা 10টা করে হোক, 15টা 15টা করে হোক, কিংবা 20টা করে হলেও অনেক প্রশ্ন দিয়েছি। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়ে থাকি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প হতে পারে। এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিংক রয়েছে। আর যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কিন্তু প্লে লিস্ট ফলো করবে। প্লে লিস্টের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে, এই প্লে লিস্টটা ভালো করে ফলো করবে। আর আজকে জন লক থেকে হচ্ছে একটা পার্ট, আর 2য় নম্বর পার্টটা কিন্তু আসছে, খুব শীঘ্রই আসছে। আচ্ছা, আজকে যেটা প্রথম যে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে জন লকের লেখা কিছু গ্রন্থ। এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের পাঠ্য, মানে এই জায়গা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে বা আসবে, যদি আসে এই জায়গা থেকে আসবে। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, অন দ্য কন্ডাক্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট। এই জায়গাটা থেকে যারা নেটের পরীক্ষার্থী তাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ এখানে রাষ্ট্র দর্শনের পার্টগুলো এখানে আছে। বা যদি বলা যায় যে কিভাবে রাষ্ট্র গড়ে উঠেছে, সেই রকম পার্টগুলো কিন্তু এইখানে আছে। টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট, এলিমেন্টস অফ ন্যাচারাল ফিলসফি, লেটার্স অন টলারেন্স, সাম থটস অন এডুকেশন। যারা এডুকেশন বিষয়ের ছাত্রছাত্রী, তাদের জন্য আবার সাম থটস অন এডুকেশন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিরকম সেই বিষয়ে কিন্তু আছে। হয়তো আমি এটা পরে বলবো যে জন লকের একজন বন্ধু ছিলেন, সেই বন্ধুর পুত্র ছিল বা সন্তান ছিল, সেই সন্তানের জন্য কিন্তু তিনি এই গ্রন্থটি নাকি রচনা করেছিলেন। আমি জানি না এটা সত্যি, মানে এরকমও কথা আমি পেয়েছি, একটি একটি বইতে পেয়েছি যে তিনি তার বন্ধু পুত্রের জন্য একটি গ্রন্থ রচনা করেছিলেন, সাম থটস অন এডুকেশন। যেখানে যে বইটির মধ্যে কেবলমাত্র একটি শিশু কিভাবে পড়াশোনা করবে সেই বিষয়ে লেখা আছে তা নয়, বরং আহ, তার অভিভাবকেরা ঠিক কতটা পরিমাণে সঠিক অভিভাবক পড়াশোনার ক্ষেত্রে, সেই বিষয়ক কিন্তু কথাবার্তাও কিন্তু এখানে নাকি লেখা আছে। আমার এই বিষয়টা অতটা জানা নেই। তো যাই হোক, এটা এডুকেশন যারা যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এইটা।
অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যারা নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু এইটা পাঠ্যটা। আর হচ্ছে দ্য রিজনেবলনেস অফ ক্রিশ্চিয়ানিটি অ্যাজ ডেলিভারেটেড ইন দ্য স্ক্রিপচার এক্সেট্রা, আর অনেক বই রয়েছে, যাই হোক। তো আমাদের যেটা বললাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটাই হচ্ছে আমাদের পাঠ্য। ওকে, তাহলে আমি কিন্তু বুঝিয়ে দিতে পারলাম যে কোন বিষয়টা আমাদের পাঠ্য হতে পারে। আর একটা যেটা ট্রুটিস অফ সিভিল গভর্নমেন্ট, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমরা তাহলে দুটো গ্রন্থ অন্ততপক্ষে নিজের ঠোঁটস্থ রাখো, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং আর টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট। এই দুটো গ্রন্থ একদম ঠোঁটের ঠোঁটের গোড়ায় রেখে দাও, যে এইগুলো হতে পারে। রাষ্ট্র বিষয়ক মতবাদ যদি আসে তাহলে টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্টই উত্তর হবে। আর যদি আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির যে তথাকথিত জ্ঞানতত্ত্বমূলক যে সকল বিষয়বস্তু রয়েছে সেই ওখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং উত্তর হবে। যদি এরকম মানে আহ, গ্রন্থ তুলে পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে এই জায়গাটা আশাটাকেই বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে, দার্শনিকের প্রধান কাজ হচ্ছে জ্ঞানের সীমানা নির্দেশ করা। এটা কোন দার্শনিক বলেছেন? এটা জন লক বলেছেন। আসলে আমি নেটের পরীক্ষার ক্ষেত্রে এরকম যখন মানে বোঝাতাম তখন আমি বলতাম যে হচ্ছে এমনটা নয় যে সবটাই পড়তে হবে, মানে সবটা পড়ে কেউ পরীক্ষা দিতে গেছে সব পড়ে গেছে, এরকমটা নয়, বরং কিছু জিনিস ছাড়তেও হবে। তো ছাড়া আর হচ্ছে পড়াটাকে একটুখানি বুঝে নিলেই কিন্তু বিষয়টাকে সহজ হয়ে যায়। ঠিক সিমিলারলি কিন্তু আমি এমনটা বলছি না, সিমিলারলি কিন্তু এরকম দেখা গেছে যে দার্শনিকের প্রধান কাজ হচ্ছে জ্ঞানের সীমানা নির্দেশ করা, একটা সীমা একটা টানা গেল যে এইটুকুর মধ্যে ঘোরাফেরা করা যেতে পারে, ঠিক আছে, বাকি জায়গাটা দরকার নেই। এই রকম ক্ষেত্র হচ্ছে জন লকের দর্শনে কিন্তু আমরা পাই। এসে অর্থাৎ অ্যান এসে যে গ্রন্থটা ছিল, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তো অ্যান এসে গ্রন্থে কোন ভাগে জন লক সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন? এর উত্তরটা হচ্ছে প্রথম ভাগ। তো উম, এইটাকে নিয়ে আমি একটু পরে বিস্তারিত আমি বলছি একটু বাদে। তো লকের জ্ঞান তত্ত্বে কটা পর্যায়ে আছে? দুটো পর্যায়ে আছে, দেখো ওইটা নিয়ে বলছি আর কি। প্রথম পর্যায়টা হচ্ছে নঙর্থক, কারণ সেখানে তিনি সহজাত ধারণা খণ্ডন করছেন। কাদের সহজাত ধারণা? যেখানে ডেকার্ত, লাইবনি যারা সহজাত ধারণা গ্রহণ করেছেন। আমি বোধহয় গত এমসিকিউ যে ক্লাসটা ছিল সেখানেই বোধহয় আমি বলেছি যে উম, তারা সহজাত ধারণা সম্পর্কে কি বলছেন। তাই লক কিন্তু বলছেন যে কোনো ধারণা নয় সহজাত। সহজাত ধারণা উনি কিন্তু স্বীকার করেননি, তাহলে উনি সহজাত ধারণা খণ্ডন করেছেন। আর দ্বিতীয় একটা পার্ট রয়েছে যেখানে কি করছেন, উনি অভিজ্ঞতাবাদকে প্রতিষ্ঠা করছেন। তাহলে দুটো পার্ট রয়েছে, একটা পার্টে সহজাত ধারণা খণ্ডন করছে আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদকে প্রতিষ্ঠা করছেন। আসলে ওনার লক্ষ্যই ছিল অভিজ্ঞতাবাদকে প্রতিষ্ঠা করা। যদিও পরীক্ষার ক্ষেত্রে এমনটা গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করি, তবুও যদি এমনটা হয় যে অভিজ্ঞতাবাদের জনক কে, যদি এরকমটা বলে, অনেক রকম প্রশ্নের উত্তর থাকতেই পারে, কিন্তু আমাদের পাঠ্য অনুযায়ী মানে আমরা যে পড়ছি আমাদের পাঠ্য অনুযায়ী অভিজ্ঞতাবাদের জনক হচ্ছেন আহ, জন লক। আচ্ছা, সহজাত ধারণার বিরোধী কিছু দার্শনিককে নির্বাচন করো। এখানে উপরোক্ত সকলেই, পাটনাম আর গুডম্যান, এরা দুজনেও কিন্তু সহজাত ধারণার বিরোধী কথা বলেছেন। আমি এই দুটো নাম এজন্যই এনেছি যাতে এই গোটা প্রশ্নটা বোঝাতে পারি। জন লক তো স্বীকার করছেই না, কিন্তু পাটনাম আর হচ্ছে গুডম্যান এরাও স্বীকার করছে না। আমার আহ, আহ, এই এমসিকিউ সিরিজটা নিয়ে আসার উদ্দেশ্য এটা নয় যে তোমাদেরকে পাজেল করে দেওয়া, বরং আমি তোমাদেরকে শেখানোর জন্য এই এমসিকিউ সিরিজটা এনেছি, যাতে এই প্রশ্নটার দ্বারাও তুমি শিখে যেতে পারো। এমন অনেক সিরিজ থাকবে যেখানে এখানে একটা প্রশ্ন সেখানে একটা থাকে, তার মানে ধরো এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে, এরকম র্যান্ডমলি এদিক ওদিক যদি যাওয়া যায় তাহলে সেই মানে একটা কমজোরি ছেলে পুলে কিন্তু সে সহজে সেটা ধরতে পারে না। কিন্তু যদি লিঙ্ক করা থাকে, প্রসঙ্গযুক্ত যদি আলোচনা করা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই মাথায় থাকে। এটা আমার ধারণা। তাহলে এক্ষেত্রে উপরোক্ত সকলেই হবে। তাহলে সহজাত ধারণার বিরোধী দার্শনিক হচ্ছেন কে কে? পাটনাম, গুডম্যান আর হচ্ছে জন লক। আর একটা দেখো, মনে ধারণা দুই ভাবে উৎপন্ন হয়, যথা সংবেদন আর অন্তর্বেদন। এটা কার মত? এটা হচ্ছে জন লক।
আচ্ছা, অন্তর্বেদন, ধরে নাও, উম, একটা উদাহরণ দিই। সংবেদন তো তোমরা জানো, আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অন্তর্বেদন ধরো তুমি ঘটত্বকে চিন্তা করছো কিংবা মনুষ্যত্বকে নিয়ে চিন্তা করছো, যদি এরকম ক্ষেত্র হয় তাহলে সেগুলো কিন্তু অন্তর্বেদন। ঠিক আছে, তাহলে সংবেদন বিষয় বোঝা গেল। অন্তর্বেদন কিন্তু এইটা, ঘটত্ব বিষয়ক চিন্তা ভাবনা করা, মনুষ্যত্ব বিষয়ক চিন্তা ভাবনা করা। এক কথায় যদি বলতে চাই, জাতি বিষয়ক মানে চিন্তা ভাবনা যখন তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করছে, তখন সেগুলো কিন্তু অন্তর্বেদনের উদাহরণ হয় মূলত হয়। আচ্ছা, কোনো মানুষ যখন চিন্তা করে তখন তার বোধ শক্তির বিষয়ে বিষয়ে যাই হোক না কেন, সেটাই হচ্ছে ধারণা। এরকম কথা কিন্তু জন লক বলেছেন। লকের মতে সোনার পাহাড়, দুধ সাগর প্রভৃতি কি রূপ ধারণা? এটা সরল নাকি জটিল? দেখো, এটা হচ্ছে জটিল ধারণা। সোনার পাহাড়, দুধ সাগর, এটা সরল ধারণা কেন নয়? দেখো, সোনার ধারণা আমার আমার মনে আছে, পাহাড়ের ধারণাও আমার মনে আছে, এবার দুটোকে এক করে দিয়েছি, দিয়ে এবার একটা ধারণা করছি, তখন সেটা জটিল ধারণা হচ্ছে। যদি কেবলমাত্র সোনার ধারণা হতো তাহলে সেটা হচ্ছে সরল ধারণা। সিমিলারলি, কেবলমাত্র যদি দুধের ধারণা হতো তাহলে সেটা হতো সরল ধারণা। এবার দেখো, দুধের ধারণা আমার মধ্যে আছে, সাগরের ধারণা আমার মধ্যে আছে, এবার দুটোকে এক করে দিয়েছি, দিয়ে যখন বিষয়টাকে বোঝার চেষ্টা করছি তখন সেটা হলো জটিল ধারণা। দুধ সাগর কথাটা কিন্তু একসাথে রয়েছে। তাহলে দুধের ধারণাও রয়েছে, সাগরের ধারণাও রয়েছে, দুটোকে যখন এক করে দিয়েছি তখন সেটা জটিল ধারণা। যদি একটা সিমিলারিটির পার্ট যদি ভাগ করতাম, কেবলমাত্র দুধের ধারণা, তখন সেটা সরল ধারণা হতো, কেবলমাত্র সাগরের ধারণা, তাহলে সেটা সরল ধারণা হতো। আশা রাখি জায়গাটা বোঝাতে পারলাম। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা না 2016 সালে এসেছিল। ধারণা মনে থাকে, কিন্তু প্রারম্ভিক অবস্থায় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজ বা কোরা কাগজ বা টাবুলা রাসার মতো। এই মত দিয়েছেন কে? এই মত দিয়েছেন কিন্তু জন লক। জন লকের মতে মন কোন কোন প্রক্রিয়ার দ্বারা জটিল ধারণা করতে পারে? একটু আগে জটিল ধারণা বললাম তো, সেই জটিল ধারণা করতে পারে কোন কোন প্রক্রিয়ার দ্বারা? কম্বিনেশন হতে পারে, রিলেশন হয়, অ্যাবস্ট্রাকশন হয়, এগুলো সবই, তাহলে উপরোক্ত সবই। আচ্ছা, জড়বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব থাকলেও তাকে আমরা সরাসরিভাবে জানতে পারি না, জানি তার গুণের মাধ্যমে, এবং প্রত্যক্ষ গোচর ওইসব গুণের শ্রেণীবিন্যাস করে। এই কথা কে বলেছেন? এটাও কিন্তু জন লক বলেছেন। আচ্ছা, মুখ্য গুণগুলো কি কি? বিস্তার, আকার, আয়তন, গতি, স্থিতি, ভার, এগুলো সবই হচ্ছে মুখ্য গুণ। আসলে মুখ্য গুণ হচ্ছে বস্তুর নিজস্ব গুণ। আর গৌণ গুণগুলো সেটাই, যেটা মানুষের উপর নির্ভর করে, যেমন বর্ণ, গন্ধ, স্বাদ। তাহলে উপরোক্ত সবগুলোই হচ্ছে গৌণ গুণ। মুখ্য গুণ বলে বা বস্তু ধর্ম বলে কিন্তু বাস্তবে কিছু নেই। সব গুণই মন সাপেক্ষ, পাত্রগত, মানে আমাদের উপর নির্ভর করছে, পাত্রগত, মনের ভাব বা ধারণা মাত্র। এই কথা বলছেন কিন্তু জন লক। আচ্ছা, এরকম কথাও কিন্তু আমার মনে হয় 2016 সালের প্রশ্নতে এসেছিল। আর আমার মনে হচ্ছে আমি কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 2016 সালের প্রশ্নের ব্যাখ্যা করিনি, মানে ভিডিও ক্লাস কিন্তু দিইনি। একটা টাইমে যখন আমি টিউশন পড়াতাম, সেই সময় কিন্তু আমি তাদেরকে সেগুলো বুঝিয়েছিলাম আর কি। তোমাদের দেওয়া হয়নি, তাহলে দেওয়াটা তোমার কর্তব্য, অবশ্যই কর্তব্য। তাহলে 2016 সালের প্রশ্নের এক্সপ্লানেশন খুব শীঘ্রই আনছি, এবং আমি আশা রাখছি যে 2016 সালের প্রশ্নের যে এক্সপ্লানেশনটা হবে সেটা ভালোই হবে, মোটের ওপর খারাপ হবে না। কারণ আমি বেশিরভাগ জিনিসই তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এবং সেই রকমই প্রশ্ন ওখানে, প্রশ্ন মানে ওই 2016 প্রশ্নের মধ্যেই থাকবে। মানে কি বলে, কন্টেন্টটা তোমাদের দিয়ে দিয়েছি, প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে, এরকম একটা অবস্থা এসে দাঁড়াবে। তো আমি খুব শীঘ্রই আমি চেষ্টা করবো যে 2016 সালের প্রশ্নের এক্সপ্লেনেশন নিয়ে আসার, খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করছি। কেমন? আচ্ছা, তো প্রকার বা মোডস হলো যৌগিক ধারণা, এবং সেই যোগ বা মিশ্রণ যতই জটিল হোক না কেন, তাদের কোনো স্বনির্ভরতা নেই। দ্রব্যের অবস্থা বা দ্রব্য নির্ভর রূপেই তাদের কেবল গণ্য করা চলে। যেমন ত্রিভুজ, কৃতজ্ঞতা, হত্যা, এগুলো হলো প্রকার বিষয়। এই রকম কথা কে বলেছেন? এরকম কথা কিন্তু জন লক বলেছেন। দ্রব্য হলো তাই যা আমি জানি না, দ্রব্য হলো কল্পিত গুণের অজ্ঞাত আধার। এরকম কথাও কিন্তু জন লক বলেন। জার্মান দার্শনিক কান্টের মতে দ্রব্য তাহলে কি হবে? ওনার মতে কিন্তু দ্রব্য আহ পূর্বত সিদ্ধ। ঠিক আছে।
সামান্য ধর্ম বা সাধারণ ধর্ম বলে বাস্তবে কিছু নেই। আছে কেবল বিশেষ বিশেষ বস্তু এবং তাদের বিশেষ বিশেষ ধর্ম। এই কথাও কিন্তু বলছেন জন লক। সামান্য একটা নাম মাত্র। হুম। এই কথা কে বলছেন? এটা কিন্তু বার্কলে বলেছেন। জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। এই কথা কে বলছেন? এটাও কিন্তু জন লক বলছেন। আচ্ছা, এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, যেটা যে প্রকারের কথা বলা হচ্ছে, দেখো জ্ঞান উনি তিনটে প্রকার বলছেন। এক হচ্ছে স্বজ্ঞামূলক, এক হচ্ছে প্রমাণমূলক, আর এক হলো সংবেদনমূলক। তো এই তিন প্রকার জ্ঞানের কথা আসলো। এই জ্ঞানের কথা কিন্তু কে বলছেন বলো তো? জন লক বলছেন। আচ্ছা, জন লক থেকে আর কিছু প্রশ্ন আমার বাকি থেকে গেল, কয়েকটা প্রশ্ন, খুব বেশি হবে না আশা রাখছি। তো এই প্রশ্নগুলো আমি তাহলে নেক্সট দিনকে বুঝিয়ে দেব। আর তোমাদেরকে আর একটা জিনিস আমি দেবো বললাম, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নটা তোমাদেরকে দিতেই হবে। তো আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি, কেমন? খুব শীঘ্রই এক্সপ্লেনেশন করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আজকে তাহলে তো আর বেশি আচ্ছা, হ্যাঁ, এখানে এটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, স্বজ্ঞামূলক, প্রমাণমূলক আর সংবেদনমূলকটা কি। স্বজ্ঞামূলক হচ্ছে নিজের অস্তিত্ব সম্পর্কে জানা, ঠিক আছে, ইনটুইটিভ জ্ঞান যাকে বলা হয়। এটা হচ্ছে নিজের অস্তিত্ব সম্পর্কে জানা। প্রমাণমূলক হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান। আর সংবেদন যে জ্ঞান হচ্ছে, সেটা হলো বাহ্য বস্তুর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান। কারণ কেন? কারণ ওটা বাহ্য উদ্দীপকের দ্বারাই তো উদ্দীপিত হচ্ছে, তাই না? সাইকোলজিতে বুঝিয়েছিলাম, খেয়াল করে দেখো। তাহলে এটা সংবেদনমূলক জ্ঞান হচ্ছে বাহ্য বস্তুর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান। তো দেখো, ইওর ফিলোসফি এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ সিলেবাসটা দায়িত্ব সহকারে পালন করা হচ্ছে, এবং আহ, একটা ফিস নেওয়া হয় না। অনেকেই দেখবে ছোট ছোট মানে ভিডিও দিয়ে তার দ্বারা টিউশন চায় তারা। এটা কিন্তু সেইটা নয়, ঠিক আছে? আমার সেই চাহিদা নেই, মানে বর্তমানে তো নেই। আহ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের দিনকে। উম, আর সাবস্ক্রাইব করে দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থেকো, শীঘ্রই দেখা হচ্ছে।